শান্তি আলোচনা নিয়ে মিথ্যা বলছে ট্রাম্প, দাবি তেহরানের। এই কারসাজির কারণ কি? দেয়ালে পিঠ ঠেকল কি ওয়াশিংটনের? তেহরানের হামলা ঠেকাতে হিমশিম দশা তেল আবিবের, চীনাদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ। ভয়ঙ্কর কিছু আজ করছে কি বেইজিং? শান্তি আলোচনায় আশাব্যঞ্জক অগ্রগতির পরও ইরানে হামলার রহস্য কি? কারো উস্কানি বা প্রতারণার ফাঁদে পড়লেন কি ট্রাম্প? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। আবারও কি মিথ্যা বলে ধরা খেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? তেহরানের সাথে ওয়াশিংটনের শান্তি আলোচনা চলছে। ট্রাম্পের এমন বক্তব্য মিথ্যা বলে দাবি করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। যদিও ট্রাম্পের বিতর্কিত বক্তব্যে অনড়, হোয়াইট হাউস বলছে সাবলীল গতিতে চলছে আলোচনার প্রক্রিয়া। আলোচনার গুঞ্জনের মধ্যে থেমে নেই ইরান লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা। শান্তি আলোচনা নিয়ে কেন এমন কারসাজি? তাহলে ইরানের কৌশলী পদক্ষেপে দেয়ালে পিঠ থেকে যাচ্ছে কি ট্রাম্পের? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কোনো ধরনের শান্তি আলোচনা হয়নি। শান্তি আলোচনার নামে মিথ্যা ও গুজব ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এই অভিযোগ করেন ইরানের পার্লামেন্টারি স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ। সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, যুদ্ধের সমাপ্তি না, মূলত তেলের বাজারকে প্রভাবিত করতে এসব ইচ্ছাকৃতভাবে করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সুরও এখন অনেকটা নমনীয়। সোমবার মার্কিন প্রেসিডেন্টের সাথে ফোনালাপ করেন নেতানিয়াহু। পরে এক ভিডিও বার্তায় বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য অর্জন হয়েছে। ইরানের সাথে দ্রুত একটি চুক্তিতে যেতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানোর বিষয়টি 5 দিনের জন্য স্থগিত করলেও ইরানের বিভিন্ন শহরে চলছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের একের পর এক হামলা। মঙ্গলবার ভোরে ইরানের তেহরান সহ আশেপাশের শহরে কয়েক দফায় হামলা চালায় মার্কিন বাহিনী। রাজধানীর একটি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে মার্কিন হামলায় এক অধ্যাপক ও তার 2 সন্তান নিহত হয়েছে। এ পর্যন্ত ইরানের নিহত সংখ্যা ছাড়িয়েছে 1500। যুদ্ধের 25তম দিনে পাল্টা ইসরায়েল ও মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান। রকেট ও মিসাইল হামলা চলছে সৌদি আরব, বাহরাইন ও কুয়েতে। বেশ কয়েকটি মিসাইল ভূপাতিত করার দাবি তুলেছে মার্কিন মিত্ররা। তবে ইরানের একের পর এক হামলায় ইসরায়েলের হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যের সত্যতা না মেলায় বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও কিছুটা বেড়েছে। জ্বালানি বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে যুদ্ধ শত্রুতা বন্ধ করে সব পক্ষকে সমঝোতে আসার আহ্বান জানিয়েছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি আলোচনার দাবি উড়িয়ে দিয়ে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ক্লাস্টার বোমাবাহী একাধিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের তথ্য জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এমন অবস্থায় চীনের নাগরিকদের অবিলম্বে ইসরায়েল ছাড়তে বলেছে বেইজিং। যুদ্ধ শুরুর এতদিন পরে কেন এমন নির্দেশনা? তাহলে কি পরিস্থিতি আরও ভয়াবহ দিকে যাবার আশঙ্কা করছে চীন? হেজেল জোবায়ের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। একদিকে যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনার দাবি তুলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে সেই দাবি উড়িয়ে দিয়ে ইসরায়েলের বিভিন্ন স্থানে আবারও ক্ষেপণাস্ত্রের তাণ্ডব চালিয়েছে তেহরান। নিশানা করা হয়েছে মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন ঘাঁটিগুলোকেও। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, সামরিক অভিযান ট্রু প্রমিস 4 এর 78তম ধাপে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল স্থাপনাকে টার্গেট করা হয়। এর মধ্যে রয়েছে পরমাণু শহর বলে খ্যাত ডিমোনা শহর, অর্থনৈতিক ও প্রশাসনিক কেন্দ্র তেল আবিব এবং দক্ষিণাঞ্চলের কৌশলগত শহর ইলাক। এর মাঝে বেশ কিছু ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলেও জানিয়েছে তারা। IRGCর বিবৃতিতে শেষ দফার এই হামলাকে বিশেষ মাইলফলক হিসেবে উল্লেখ করা হয়েছে। ইরানি বাহিনী উন্নত প্রযুক্তির ইমাদ ও গুচ্ছ বোমাবাহী মাল্টি ওয়ারহেড কদর ক্ষেপণাস্ত্রের পাশাপাশি আক্রমণাত্মক ড্রোন ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে। বিশেষ করে ডিমোনা সিটিতে দ্বিতীয়বারের মতো হামলার ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। এর আগে ডিমোনা ও পার্শ্ববর্তী আরাদ শহরে 2টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানে, তাতে 2 শতাধিক মানুষ হতাহত হন।
24 মার্চ ইরানের হামলার পর ইসরায়েলের বিভিন্ন অঞ্চল থেকে ক্ষয়ক্ষতির তথ্য আসতে শুরু করেছে। উত্তরাঞ্চলের হাইফা শহরে একটি আবাসিক ভবনে ক্লাস্টার বোমাযুক্ত ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে আল জাজিরা ও জেরুজালেম পোস্ট। এছাড়া বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েও ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে। তেল আবিব এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার পর তার ধ্বংসাবশেষের আঘাতে অন্তত 6 জন আহত হয়েছেন বলে ইসরায়েলি জরুরি সেবা সংস্থা মাগেন ডেভিড অ্যাডাম জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমের প্রতিবেদনে পুলিশের তেল আবিব জেলা কমান্ডারের বরাত দিয়ে জানানো হয়েছে 100 কেজি ওজনের একটি ওয়ারহেডবাহী ক্ষেপণাস্ত্র ওই স্থানে আঘাত হেনেছে। সরাসরি সম্প্রচারিত ফুটেজে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিবের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতির দৃশ্য দেখা গেছে। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি হামলার কারণে ইসরায়েল আরেকটি ভয়াবহ রাত পার করেছে। রাজধানী সহ বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজতে থাকায় মানুষ বাংকারের দিকে ছুটতে থাকে। জেরুজালেম, তেল আবিব, হাইফা এবং পশ্চিম গ্যালিলি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। হাইফা বন্দরের আশপাশেও ক্ষয়ক্ষতির খবর মিলেছে। এদিকে আইআরজিসি বিবৃতিতে হুঙ্কার দিয়ে জানিয়েছে, তাদের সামরিক সক্ষমতার একটি বড় অংশই এখনও পুরোপুরি ব্যবহৃত হয়নি। আইআরজিসির অনেক ইউনিটের পাশাপাশি দেশটির বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর বিপুল সংখ্যক সদস্য এখনও সরাসরি সংঘাতে অংশ নেয়নি। তাদের সম্ভাব্য অংশগ্রহণ পরিস্থিতিকে আরও জটিল ও ভয়াবহ করে তুলবে বলে সতর্ক করা হয়েছে। অন্যদিকে ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে উল্লেখ করে নিজ নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে চীন। চীনা দূতাবাস নাগরিকদের নিরাপত্তার স্বার্থে দ্রুত ইসরায়েল ছাড়তে বা নিজ দেশে ফিরে যেতে পরামর্শ দিয়েছে। একই সঙ্গে মিশরের সীমান্তবর্তী তাবা ক্রসিং ব্যবহার করে নাগরিকদের সরিয়ে নেওয়ার একটি পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে তারা। চীনা কর্তৃপক্ষ আরও জানায়, ইসরায়েল জুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার সংখ্যা এবং তীব্রতা ক্রমাগত বাড়ছে, যার ফলে হতাহত ও সম্পদের ক্ষয়ক্ষতি বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সেখানে অবস্থানরত চীনা নাগরিকদের বিমানবন্দর, সমুদ্র বন্দর, বিদ্যুৎ কেন্দ্র ও সামরিক স্থাপনার মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ওমানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার সব পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতির বার্তা দেওয়ার রেশ না কাটতেই আচমকা তেহরানে হামলা, যা অপ্রত্যাশিত ধাক্কা দিয়েছে বিশ্ববাসীকে। বিশ্ব কূটনীতির সব হিসেব ওলটপালট করে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সর্বগ্রাসী হামলায় শুরুতেই হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে। এ বিষয়টি কারো কারো কাছে আজও এক রহস্য, এক বিস্ময়। কূটনৈতিক সমাধানে ইতিবাচক অগ্রগতির পরও কার প্ররোচনায় এমন আগ্রাসী পদক্ষেপ নিলেন ট্রাম্প? তবে কি কেউ বাধ্য করেছিল, ব্ল্যাকমেইল করেছিল? সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্টে। ইরানে হামলা শুরুর মাত্র 48 ঘন্টা আগে এক ফোনালাপে দেশটির তৎকালীন সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যার ছক এঁকেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পূর্ব নির্ধারিত ছিল না ওই ফোনালাপ, যদিও তখন তেহরানের সাথে ওয়াশিংটনের মধ্যস্থতা আলোচনা চলমান। সমঝোতা আলোচনায় অংশগ্রহণকারী সব পক্ষ থেকে ইতিবাচক অগ্রগতির বার্তা দেওয়া হলেও আচমকা কূটনীতি ছেড়ে অস্ত্রের ভাষায় তেহরানকে শায়েস্তার সিদ্ধান্ত নেয় ওয়াশিংটন, যা এখনও রহস্যের চাদরে ঢাকা। একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে তৎপর গোয়েন্দা সূত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার পরেই ট্রাম্পকে ফোন করেন নেতানিয়াহু। এরপর 28 ফেব্রুয়ারি সকালে তেহরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরান থেকে কি এমন গুরুতর গোয়েন্দা তথ্য পেয়েছিলেন নেতানিয়াহু? কি ছিল আলোচিত ওই ফোনালাপে? মিত্র নেতানিয়াহুর কোন প্ররোচনায় ইরানে যুদ্ধ শুরু করলেন ট্রাম্প? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের কাছে আগাম তথ্য ছিল 28 ফেব্রুয়ারি রাতে আলী খামেনি ও ইরানের শীর্ষ নেতারা একটি বৈঠকে বসতে যাচ্ছেন। তখনও ইরানে হামলার সিদ্ধান্ত নেননি ট্রাম্প। পরে জানা যায় 28 ফেব্রুয়ারি রাতে নয়, সকালেই হবে আলোচিত সেই বৈঠক। এই তথ্য পাওয়ার পর মিত্র ট্রাম্পকে ফোন করে আলী খামেনি সহ ইরানের গুরুত্বপূর্ণ রাজনৈতিক নেতাদের এক ধাক্কায় নিশ্চিহ্ন করার প্রস্তাব দেন নেতানিয়াহু। ফোনালাপটি সম্পর্কে অবগত 3টি সূত্র বলছে, কয়েক দশক ধরে ইরানে হামলা চালাতে দৃঢ় প্রতিজ্ঞ নেতানিয়াহু ওই ফোনালাপে ট্রাম্পকে উস্কানি দিয়েছিলেন।
ট্রাম্পের ওপর ইরানের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের শীর্ষ পর্যায়ের নেতাদের হত্যার জন্য এর চেয়ে ভালো সুযোগ আর আসবে না বলেও প্রলোভন দেন নেতানিয়াহু। ইরানের নেতৃত্বের সর্বোচ্চ স্তরকে ধ্বংসের মাধ্যমে ইসরায়েলকে সাহায্য করে ইতিহাস গড়তে মার্কিন প্রেসিডেন্টকে প্ররোচনাও দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। নেতানিয়াহুর ওই ফোন কলের আগে মার্কিন প্রেসিডেন্ট ইরানে সামরিক অভিযান চালানোর অনুমোদন দিলেও কবে কিভাবে হামলা হবে সে বিষয়ে চূড়ান্ত কোনো পরিকল্পনা ছিল না। যদিও ইরান যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে প্ররোচিত করার দাবি ভুয়া বলে উড়িয়ে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কি করা উচিত তা কেউ বলে দেবে এমন মনে করা বোকামি। একক সিদ্ধান্তে ইরানে হামলা শুরুর দাবিও করেছেন স্বয়ং ডোনাল্ড ট্রাম্প। ইরান যুদ্ধ শুরুর পর মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট জানিয়েছিলেন 2024 সালে নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্পের ওপর ইরানি হামলার প্রতিশোধ নিতেই সামরিক অভিযানের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজের দাবি, যুক্তরাষ্ট্রকে সাথে নিয়ে ইরানের যৌথ হামলার কোনো পরিকল্পনা ছিল না, বরং ইসরায়েল একাই হামলার প্রস্তুতি নিচ্ছিল। ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ইসরায়েলের প্রধানমন্ত্রীর আচমকা ওয়াশিংটন সফরের পর সব হিসাব নিকাশ পাল্টে যায়। ইরানে হামলার সিদ্ধান্ত নেয় যুক্তরাষ্ট্র। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। গণমাধ্যমের স্বাধীনতার জন্য বিশ্বের বুকে উদাহরণ সৃষ্টি করা দেশগুলোর মধ্যে শুরুর দিকে আছে যুক্তরাজ্যের লন্ডন। এবারে এই অর্জনকে মাটিতে মিশিয়ে দেওয়ার মতো বিতর্কিত কাণ্ড ঘটিয়েছে লন্ডনের এক দল ইহুদি। গোল্ডার্স গ্রিন এলাকায় 4টি অ্যাম্বুলেন্সে অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে তারা লাঞ্ছিত করেছে আল জাজিরার সাংবাদিকদের। কাতার ভিত্তিক এই সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের অবাঞ্ছিত ঘোষণার দাবিও তুলেছেন বিক্ষুব্ধ ইহুদিরা। কেন এমন অপ্রীতিকর কর্মকাণ্ড? লন্ডনের মতো শহরও কি এখন মুসলিম গণমাধ্যম কর্মীদের জন্য আর নিরাপদ নয়? ইমরান মাহমুদের টেস্ট রিপোর্ট। লন্ডনে আল জাজিরার সংবাদকর্মীদের অপমান করল ইহুদিরা। 23 মার্চ সোমবার সকালে উত্তর লন্ডনের গোল্ডার্স গ্রিন এলাকায় ইহুদি দাতব্য সংস্থা হাতজোলার কয়েকটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই হামলার পর যখন বিভিন্ন গণমাধ্যম সেখানে সংবাদ সংগ্রহ করতে যায়, তখন স্থানীয় ইহুদি সম্প্রদায়ের লোকেদের তোপের মুখে পড়ে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার একটি ক্যামেরা ক্রু দল। ক্ষিপ্ত ইহুদিরা তাদের নিজ দেশে ফিরে যেতে বলেন। বিবিসির প্রতিবেদন অনুযায়ী 23 মার্চ গভীর রাতে গোল্ডার্স গ্রিন এলাকায় দাঁড়িয়ে থাকা ওই অ্যাম্বুলেন্সগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত সেখানে পৌঁছালেও ততক্ষণে অ্যাম্বুলেন্সগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রয়টার্সের তথ্যমতে এই হামলাটি পরিকল্পিতভাবে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটিশ পুলিশ জানিয়েছে, যদিও এই হামলাকে আপাতত সন্ত্রাসবাদী ঘটনা হিসেবে চিহ্নিত করা হয়নি, তবে ঘটনার গুরুত্ব বিবেচনায় তদন্তভার দেওয়া হয়েছে পুলিশের কাউন্টার টেরোরিজম কমান্ডকে। সকালে ঘটনাস্থলে অন্যান্য গণমাধ্যমের সাথে আল জাজিরার কর্মীরা যখন তথ্য সংগ্রহ করছিলেন, তখন স্থানীয় ইহুদিরা তাদের ওপর ক্ষোভ উগরে দেন। রয়টার্সের ভিডিও ফুটেজে দেখা যায় উপস্থিত জনতা এখানে আল জাজিরার প্রয়োজন নেই এবং বাড়ি ফিরে যাও বলে স্লোগান দিচ্ছিল। স্থানীয় একজন ইহুদি ব্যক্তিকে বলতে শোনা যায়, আমাদের এলাকায় আল জাজিরাকে দেখতে চাই না। তারা আরও দাবি করেন যে আল জাজিরার উপস্থিতিকে তারা নিরাপত্তা হুমকি হিসেবে দেখছেন এবং মোটেও নিরাপদ বোধ করছেন না। আল জাজিরার সাংবাদিকরা আত্মপক্ষের সমর্থন করে বলেন, তারা শুধু তাদের পেশাগত দায়িত্ব পালনে এসেছেন। কেন তাদের এভাবে অপমান করা হলো তা তারা নিজেরাও জানেন না। অনেকেই ধারণা করছেন মুসলিম দেশভিত্তিক গণমাধ্যম হওয়ায় এবং ইসরায়েলের বয়ান প্রচার না করায় এমন আচরণ করা হচ্ছে। পরিস্থিতির অবনতি ঘটলে নিরাপত্তা রক্ষী এবং পুলিশ এসে হস্তক্ষেপ করে। পরবর্তীতে পুলিশের উপস্থিতিতেই আল জাজিরার কর্মীরা তাদের সরঞ্জাম গুছিয়ে ঘটনাস্থল ত্যাগ করতে বাধ্য হন। লন্ডনের মেট্রোপলিটন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে উভয় পক্ষের সঙ্গে কথা বলে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ইহুদি প্রতিষ্ঠানের উপর এই হামলার পেছনে উদ্দেশ্য এবং অপরাধীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে। তবে এই উত্তপ্ত পরিস্থিতিতে গণমাধ্যমের কাজ এবং স্থানীয়দের আবেগের মধ্যে এক ধরনের চরম উত্তেজনা লক্ষ্য করা গেছে, যা তদন্তের পরিবেশকে আরও জটিল করে তুলেছে। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, লন্ডনের মতো শহরও কি তবে আল জাজিরা বা মুসলিম দেশ ভিত্তিক গণমাধ্যমের জন্য নিরাপদ না? ইমরান মাহমুদ, বাংলা ভিশন।
কলম্বিয়ায় সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৬৬ জন নিহত হয়েছে। আহত ৫৭ জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে, এর মধ্যে অনেকের অবস্থা গুরুতর। সোমবার কলম্বিয়ার দক্ষিণাঞ্চলে উড্ডয়নের পরপরই C-130 হারকিউলিস মডেলের সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনাবাহিনীর ১১৫ জন আর বিমান বাহিনীর ১১ জন সদস্য সহ ১২৮ জন আরোহী ছিলেন। বিধ্বস্ত বিমানটি কয়েক টুকরো হয়ে আগুন ধরে যায়, তাই ধারণা করা হচ্ছে বিমানটিতে বিস্ফোরক পরিবহন করা হচ্ছিল। পেরু সীমান্তবর্তী পুতুমায়ো প্রদেশের পুয়ের্তো লেগুইজামো এলাকায় বিমানটি বিধ্বস্ত হলে প্রাথমিকভাবে স্থানীয়রা উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে সেনা সদস্যরা উদ্ধার অভিযানের নিয়ন্ত্রণ নেয়। এটি ছিল বিগত কয়েক বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ৩টি সামরিক পরিবহন বিমানের একটি। আগামী ৩১ মে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থীরা হতাহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। গত ফেব্রুয়ারিতে একই মডেলের সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়ে বলিভিয়ার একটি জনবসতি পুড়ে ছারখার হয়ে গেছে। স্পেনের আইতোনা, যেখানে বসন্ত মানেই গোলাপি রঙের বিস্ময়, এই ঋতুতে হাজারো পিচ ফুলে ছেয়ে যায় গোটা জনপদ, যেন প্রকৃতি নিজেই তৈরি করে স্বপ্নীল এক ক্যানভাস। ১ মাসেরও কম সময়ে স্থায়ী হওয়া এই অপরূপ দৃশ্য দেখতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকরা ছুটে যান সেখানে, উপভোগ করেন শান্ত ধীর স্থির একটি মুহূর্ত। ভ্রমণ পিপাসুদের সেখানে যাওয়ার উদ্দেশ্য শুধুই কি ফুলের সৌন্দর্য উপভোগ, নাকি ব্যস্ত পৃথিবী থেকে পালিয়ে থাকার নিঃশব্দ এক আশ্রয়স্থল। মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। স্পেনের ছোট্ট শহর আয়তনা, যেখানে বসন্তে এলে সময় যেন থমকে যায়। হাজার হাজার পিচ গাছে গোলাপি ফুল ফুটে উঠতেই পুরো এলাকা রূপ নেয় এক স্বপ্নীল রঙিন সমুদ্রে। কংক্রিটের ব্যস্ততা ভুলে মানুষ এখানে খুঁজে পায় ধীর, শান্ত আর জীবন্ত এক পৃথিবী। ফেব্রুয়ারির শেষ থেকে মার্চ মাস, এই অল্প সময়ের জন্যই প্রকৃতি যেন তার সবচেয়ে সুন্দর রূপটি মেলে ধরে। ফুলে ভরা বাগানের সরু পথ ধরে হাঁটা, গাছের নিচে বসে সময় কাটানো, সব মিলিয়ে এটি হয়ে ওঠে এক অনন্য অভিজ্ঞতা। বাতাসে ভেসে বেড়ায় ফুলের মিষ্টি সুবাস, চারদিকে শুধু গোলাপি রঙের উজ্জ্বলতা। দর্শনার্থীদের কাছে এটি শুধু একটি ভ্রমণ নয়, বরং জীবনের গতি কমিয়ে উপভোগ করার এক বিরল সুযোগ। অনেকেই বলেন সেখানে গেলে সময় যেন ধীরে চলে, তার সৌন্দর্য সবাইকে আকৃষ্ট করে কাছে টানে। স্থানীয় প্রশাসনের উদ্যোগে সেখানে আয়োজন করা হয় নির্দেশিত ভ্রমণ, খাদ্য মেলা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ফলে আয়তনা এখন শুধু একটি গ্রাম নয়, বরং বসন্তের এক জীবন্ত উৎসব, যেখানে প্রকৃতি আর মানুষের মিলনে তৈরি হয় অনন্য অনুভূতি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকায় ধন্যবাদ।